আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার লাস্ট পার্ট অর্থাৎ এপিসোড 36 থেকে 40 পর্যন্ত এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের এপিসোড দেখেননি কমেন্টে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি মোজিয়াও যখন এই সব কিছুর জন্য নিজেকেই দোষারোপ করছিল তখন তার মা তাকে বলে, না এটা তোমার কোনো দোষ নয়। মোজিয়াও তখন তার মাকে রেগে বলে ডিমনের সন্তান হওয়াটাই একটা দোষ। তখন তার মা কষ্টে কান্না করে দেন আর বলতে থাকেন, এই 20 বছরে তোমাকে আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু আমি ভাবতেও পারিনি যে তুমি ওই সুশান মাউন্টেনে আছো। মোজিয়াও তার মায়ের সঙ্গে কোনো কথা বলতে চায় না। তখন তার মা বলে, ঠিক আছে, তোমাকে আমি শুধুমাত্র একটা জিনিস দিতে চাই। এখন তার মা তাকে ওই জিনিসটা দেয় যেটা তার মাস্টার মারা যাওয়ার আগে তার জন্য রেখে গিয়েছিল। এখানে মাস্টার্স অর্ডার ছিল যেটা তার মাস্টার মারা গিয়েছে তবুও ওই লোকটাকে দিয়ে দেয়নি। এটা তিনি মোজিয়াওকেই দিয়ে গিয়েছিলেন যেটার সাহায্যে সে রাজত্ব করতে পারবে। একই সাথে সেখানে তার মাস্টারের উপরে ফেলা চোখ দেখে তো সে অনেক বেশি ঘাবড়ে যায়। সেই চোখ থেকে এক ধরনের আলো বের হয় আর তারা অন্য একটা জগতে চলে যায়। এটা ছিল তার মাস্টারের স্মৃতি। তার মাস্টার এখন তাকে বলে, সে তাকে দেখায় কিভাবে অনেক আগে তার এবং ডিমনদের মধ্যে লড়াই হয়েছিল। সেই সময় তার বাবা মূল্যবান পাথরকে অনেকটা অ্যাক্টিভেট করে ফেলেছিল। এটা করতে গিয়ে পাথরের সিল নষ্ট হয়ে গিয়েছিল আর আঘাতপ্রাপ্ত হয়ে তার বাবা মারা যায়। তখন মাস্টার কোনো মতে সেই পাথরটা সিল করে দেয়। সেই দিনই মোজিয়াও এর জন্ম হয়েছিল। বাচ্চার কান্নায় পাহাড় একদম মুখরিত হয়ে উঠেছিল। কিন্তু তার মা যেহেতু জ্ঞান হারিয়েছিল তারা মনে করেছিল তার মা হয়তো মারা গিয়েছে। এজন্য মাস্টার তাকে এতিম মনে করে নিজের কাছে নিয়ে আসে। তারপর থেকে সে সুশানে বেড়ে উঠতে থাকে। মাস্টার তাকে ওই সব কিছু শেখায় যার মাধ্যমে সে নিজের মনকে কন্ট্রোল করতে পারবে। এমনকি মাস্টার তাকে সব থেকে শক্তিশালী বানানোর চেষ্টা করেছিল যেন সে বড় হয়ে নিজের মনকে কন্ট্রোল করতে পারে। ডিমন ক্ল্যান এবং ইমর্টাল ক্ল্যান দুইটার জন্যই ভালো করতে পারে এবং পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করতে পারে। সেই দিন মাউন্টেনে হওয়া ঘটনার পরে তার মাস্টার তাকে প্রোটেক্ট করার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। আর এই সব কিছুর একটাই উদ্দেশ্য, কারণ তারা দুইজনই মোজিয়াওয়ের উপরে আস্থা রেখেছিল। যতক্ষণ মোজিয়াও নিজের মনকে কন্ট্রোল করতে পারবে সে সুশান মাউন্টেনের গার্ডিয়ান থাকবে এবং পুরো পৃথিবীর মানুষদের জন্য সে শান্তি বয়ে নিয়ে আসতে পারবে। মাস্টাররা তার উপরে ভরসা করে। এটা বলেই মাস্টার মিলিয়ে যায়। আর এই সব কিছু দেখে মোজিয়াও অনেক কান্না করে। এখন তারা সেক্ট মাস্টারের স্মৃতি থেকে বেরিয়ে আসে। নিজের ছেলেকে এত কষ্ট পেতে দেখে তিনি শুধু তাকে একটু সান্ত্বনা দেন আর ওখানে থেকে বেরিয়ে যান। তিনি এখন ইউনচাওয়ের সঙ্গে ফিরে যেতে চান। ইউনচাও জিজ্ঞাসা করে তার সঙ্গে তাদের ভাই যাবে না। তখন তার মা বলে তাকে নিজের ডিসিশন নিতে দাও। মোজিয়াও এখন ভেতরে বসে বসে ওই সব ঘটনাগুলো ভাবতে থাকে যেগুলো তার সঙ্গে এবং তার মাস্টারের সঙ্গে ঘটে গিয়েছে। এই সব অন্যায়ের কথা ভেবে সে কান্না করতে থাকে। সেদিন রাতে চামিয়াং একজনের সঙ্গে দেখা করে অ্যান্টিডোট দেয়। তখন আমরা দেখতে পাই মুখোশধারী লোকটার কেউ নয় বরং মাস্টার ইউচিং ছিল। পরদিন সকালে রানীমা, মোজিয়াও সহ বাকি সবাই নুয়া ক্ল্যানের সব মানুষদের কাছে এই সব কিছুর জন্য ক্ষমা চায় এবং তাদের কাছে থেকে বিদায় নেয়। রানীমা তার বাবার কাছে থেকে বিদায় নেওয়ার সময় অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও তার বাবা তাকে বিদায় দিতে আসে না। এটা দেখে ডাক্তার বুঝি বলে, তুমি এত নিষ্ঠুর বাবা, নিজের মেয়েকে এত বছর পর দেখে একটু বিদায়ও দিচ্ছ না। তখন রানীমা বলে, বাবার কোনো দোষ নেই, এই সব কিছুর দোষ আমারই। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। পেছনে থেকে তার বাবা তাকে ডাকতে গিয়েও ডাকতে পারে না। রানীমা যখন ডিমন ক্ল্যানে তার ছেলেকে নিয়ে ফিরে যাচ্ছিল তখন ডিমন রাজা নিজে তাদেরকে রিসিভ করতে আসে। তার সঙ্গে ফেংকে দেখে মোজিয়াওর একটু খারাপ লাগে, কারণ মোজিয়াও জানতো যে সে এখন ডিমন রানী হয়ে গিয়েছে। এমন সময় তাদের উপরে ডিমন ক্ল্যানের কিছু লোকেরা অ্যাটাক করে দেয়। একই সাথে ফেং মোজিয়াওর উপরে অ্যাটাক করে দেয়। তার সঙ্গে লড়াই করতে করতে এক সাইডে চলে যায়। চামিয়াং ডিমন কিংকে বলে তাদেরকে আটকাতে, কিন্তু ডিমন কিং তাকে বারণ করে। এদিকে সে মোজিয়াওর সঙ্গে লড়াই করতে করতে তাকে তার তরল ফিরিয়ে দেয় আর তাকে এখানে থেকে চলে যেতে বলে, কারণ এখানে থাকলে তার জীবনের আশঙ্কা আছে। এতে করে আমরা বুঝতে পারি যে ফেং আসলে একদম ঠিক আছে, কিন্তু সে পাপেট হয়ে থাকার ভান করছে। মোজিয়াও তার কথা শোনে না আর সে এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। তখনই সেখানে ডিমন রাজা চলে আসলে সে তাকে আঘাত করে আর ডিমন রাজা তাকে সঙ্গে করে নিয়ে ওখানে থেকে চলে যায়। যাওয়ার সময় সে মোজিয়াওয়ের জন্য তার সেই মূল্যবান তরলটাও ফেলে রেখে যায়। এরপরে রানীমা তাকে প্রাসাদে নিয়ে যায় আর তার রুম দেখিয়ে দেয়। এখানে দেখা যায় মোজিয়াও এখনো তার মাকে মেনে নিতে পারেনি, এজন্য তার মা বেশি কিছু না বলে ওখানে থেকে চলে যায়। অন্যদিকে ডিমন কিংকে দেখি, তিনি এখন বুঝতে পেরে গিয়েছিলেন ফেং আসলে পাপেট সেজে থাকার ভান করছে, সে একদম ঠিক হয়ে গিয়েছে। তাই সে নিজে থেকেই ফেংকে জিজ্ঞাসা করে কখন ফেং ঠিক হয়ে গিয়েছিল। তখন ফেং বলে যেদিন সে ইমর্টাল ক্ল্যানে গিয়ে মোজিয়াওর কাছে থেকে সেই তরল ছিনিয়ে নিয়েছিল সেই দিন। ডিমন কিং তাকে সাফ সাফ বলে দেয় সে যেন আর কখনোই মোজিয়াওয়ের সামনে না যায়। তখন সে তাকে বলে, আমার ডেস্টিনি আমাকে যেখানে নিয়ে যাবে সেটাই ঘটবে। আপনি আমাকে বিয়ে করেছেন, কিন্তু আমি আপনাকে মন থেকে বিয়ে করিনি। এই সব কিছু তো একটা নিয়ম ছিল। সম্পর্কে আমি আপনার ওয়াইফ হলেও আমি কখনোই আপনাকে মেনে নেব না। এটা বলেই সে ওখানে থেকে চলে যায় আর ডিমন কিং ভীষণ রেগে যায়। পরদিন সকালে সুশান ক্ল্যান দেখানো হয়। সেখানে বিশাল আয়োজন করা হয়েছে, কারণ মাস্টার ইউচিংকে আজকে সুশান ক্ল্যানের মাস্টার হিসেবে ঘোষণা করা হয়। সবাই অনেক খুশি ছিল এবং তার জয় জয়কার করছিল, কিন্তু মাস্টার চিং হা এবং লিং একদমই খুশি ছিল না।
লিং এখন ইউয়ানের কাছে যায় আর তাকে বলে, জানো বাহিরের সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে, এই পরিবর্তন আমার একদমই ভালো লাগছে না। আমি জানি একমাত্র তুমি এই পরিবর্তনটাকে রুখতে পারবে। কবে তুমি কোমা থেকে জেগে উঠবে, আমি শুধু তোমারই অপেক্ষা করছি। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। লিং তার ভাইকে সবকিছুই বলেছিল, কিন্তু তার ভাই তাকে এই বিষয়টা এখন মেনে নিতে বলে, কিন্তু লিং কিছুতে এই সব বিষয় মেনে নিতে পারছে না, তাই সে ওখানে থেকে রাগ করে চলে যায়। অন্যদিকে মোজিয়ার একদম ভিন্ন রূপ দেখানো হয়। সে নাচ গান নেশায় বুঁদ হয়েছিল, যেটা দেখে তার মায়ের একদমই ভালো লাগছিল না। ফেং এসে তার এমন অবস্থা দেখে বুঝতে পারে তার মন অনেক খারাপ। এজন্য ফেং তার মায়ের সঙ্গে এবং তার সঙ্গে কথা বলতে গেলে মোজিয়াও তাকে অনেক অপমান করে, যার কারণে ফেং অনেক কষ্ট পেয়ে সেখানে থেকে চলে যায়। তাকে কষ্ট দেওয়ার পরে মোজিয়ার মন আবার খারাপ হয়ে যায় আর সে ওখানে থেকে চলে যায়। কিন্তু এরপরে আবারও তার শরীরে কষ্ট হতে শুরু করে, কারণ ফেং এর প্রতি তার ভালোবাসা আবারও জেগে উঠেছে। এদিকে লিং এখন মোজিয়াওয়ের সঙ্গে দেখা করার জন্য তার দুইজন সঙ্গীকে নিয়ে ওখানে যেতে থাকে, কারণ সে জানতো একমাত্র মোজিয়াওই পারবে ইউয়ানকে জাগিয়ে তুলতে। সে ওখানে থাকা প্রহরীদেরকে বলে যে সে মোজিয়াওয়ের সঙ্গে দেখা করতে এসেছে, তাদের বন্ধু তারা, এজন্য তাদেরকে ডিমন ক্ল্যানে ঢোকার অনুমতি দেওয়া হয়। তাদেরকে দেখে মোজিয়াও তো অনেক বেশি খুশি হয়ে যায়। লিং এখন তাকে সবকিছু বলে আর অনেক রিকোয়েস্ট করে বলে, আমাদের সুশান মাউন্টেনে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, আমি চাই তুমি আমাদের ওখানে ফিরে যাও। আমাদের বিশ্বাস সবকিছু পরিবর্তন হলেও তুমি এখনো পরিবর্তন হওনি, তুমি এই সবকিছু ঠিক করে দিতে পারবে। কিন্তু মোজিয়াও তাদেরকে চলে যেতে বলে আর বলে সে এখন আর সুশান মাউন্টেনের মাস্টার নয়, সে হচ্ছে এই ডিমন ক্ল্যানের রাজকুমার। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তাদের মন খারাপ হয়ে গেলে সেখানে রানীমা এসে তাদেরকে সান্ত্বনা দেয় আর বলে, হঠাৎ এই সব দুর্ঘটনার কারণে মোজিয়ার মন খারাপ আছে, তারা যেন কিছু মনে না করে। রানীমা এখন সেখানে তাদের থাকার ব্যবস্থা করে দেয়। সেই দিন রাতে মোজিয়াও তাদের সঙ্গে দেখা করতে আসে আর বলে আজকের রাতটা থেকে আগামীকালকেই যেন তারা এখানে থেকে চলে যায়। কিন্তু লিং কিছুতেই যেতে চাইছিল না, এমনকি সে মোজিয়াওকে এটাও বলে দেয় তাকে ফাঁসানোর পেছনে তার বাবা এবং ওই ভিলেন লু দায়ী। সে তাদের সব কথা লুকিয়ে শুনে ফেলেছে যে কিভাবে মোজিয়াওকে তারা ফাঁসিয়েছে। সে তার বাবার এই পরিবর্তন একদমই মেনে নিতে পারছে না, তাই সে বারবার তাকে রিকোয়েস্ট করে যেন সে সুশান মাউন্টেনে ফিরে যায় আর আগের সবকিছু ঠিক করে দেয়। কিন্তু মোজিয়াও তাদেরকে বারবার বলছিল তারা যেন সেখানে ফিরে যায়, কারণ সে আর কখনোই সুশান মাউন্টেনে যাবে না। সে এখন থেকে এই ডিমন ক্ল্যানেই থাকবে, কারণ সেই ডিমন ক্ল্যানের রাজকুমার। সেখানে ডিমন রানী এসে তাদের জন্য কিছু কাপড় এবং খাবারের ব্যবস্থা করে। এরপরে মোজিয়াও বাহিরে যায় আর তার মাকে ধন্যবাদ জানায় এই সব কিছুর জন্য। এতক্ষণ পরে তার ছেলের মুখে এই কথাটা শুনে তার মায়ের অনেক ভালো লাগে। এখন তার মা তাকে বলে, আমি তোমাকে কিছু দেখাতে চাই, আমার সঙ্গে চলো। সে এখন তার বাবা, দাদা এবং চাচাদের সমাধির কাছে তাকে নিয়ে যায়। তাদের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলতে থাকে আর বলতে থাকে কিভাবে ডিমন ক্ল্যানের জন্য তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করেছিল। তার বাবা নিজেও চেয়েছিলেন এই পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করাতে। এই ডিমন এবং ইমোর্টালের মধ্যে ভেদাভেদ তিনি ভাঙতে চেয়েছিলেন। তার বাবা অনেক ভালো মনের মানুষ ছিল, নিজের দেশের মানুষকে তিনি অনেক বেশি ভালোবাসতেন। মানুষদের ভালোর জন্য এসব কিছু অর্জন করতে গিয়ে তিনি নিজের প্রাণ হারিয়েছেন আর নিজের ছেলের মুখটাও দেখতে পারেননি। এসব কিছু শুনে মোজিয়াও কান্না করে ফেলে, কারণ যতই হোক সেটা তো তার বাবাই ছিল। সে এখন প্রথমবারের মতো রানীমাকে মা বলে ডাকে। তার মুখে মা ডাক শুনে তার মায়ের মন ভরে যায়। তিনি অনেক বেশি কান্না করতে থাকেন আর তার ছেলেকে জড়িয়ে ধরেন। তার মা তার কাছে অনেক ক্ষমা চায়, কারণ তার ছেলেকে সে 20 বছর নিজের কাছে থেকে দূরে রেখেছে। তার ছেলের কতই না কষ্টে বড় হতে হয়েছে। এসব কিছু বলছিল আর তারা দুইজনই কান্না করছিল। সেই দিন রাতে লিং ডিমন ক্ল্যানে থাকা ওই ছোট্ট বাড়িটাতে যায় যেখানে ইউয়ান আর তাকে বন্দি করে রাখা হয়েছিল, আর এখানে থেকে তাকে ফ্লাওয়ার পয়জনও দেওয়া হয়েছিল। এখন সে ভাবছিল এখানে থেকে ইউয়ানেরও বিষক্রিয়া হয়নি তো। সে এখন খুঁজে খুঁজে দেখতে থাকে যে এই বাড়িটা আসলে কার। তখনই হঠাৎ করে তার কাছে থাকা সেই ঝুনঝুনি বেজে ওঠে। ওখানে মূর্তির পেছনে সে ওই একই ঝুনঝুনি দেখে অবাক হয়ে সেখানে থেকে বেরিয়ে যায়। সে এখন সরাসরি গিয়ে মোজিয়াওয়ের সঙ্গে দেখা করে, সেই বেলটা দেখায় এবং সব ঘটনা খুলে বলে। তারা আলোচনা করে বুঝতে পারে যে চামিয়াং নিশ্চয়ই তার বাবার সঙ্গে জড়িত। লিং এখন মোজিয়াওকে রিকোয়েস্ট করে বলে সে যেন তাদের সুশান ক্ল্যানকে বাঁচায়। এসব শোনার পরে এখন সে তার মায়ের কাছে যায় আর তার মাকে বলে যেহেতু এত বছর পর তার মা তাকে ফিরে পেয়েছে, তাই তার মা এখন তাকে কি হিসেবে দেখতে চায়, মানে তার ছেলেকে কেমন পর্যায়ে দেখতে চায়। তখন তার মা বলে তিনি চান তার ছেলে যেন তার বাবার মতোই হয়। তখন সে বলে আপনি কি এটা চান যে আমি বাবার মতোই মূল্যবান পাথর উদ্ধার করি? তখন তার মা অনেক ঘাবড়ে যায় আর বলে না, আমি কখনোই এটা চাই না। আমি শুধু চাই তুমি এই ডিমন ক্ল্যানের একজন যোগ্য শাসক হয়ে উঠো, আর এখন যে ডিমন রাজা আছে তাকে হারিয়ে দাও। কিন্তু এটা তো কখনোই হেভেনলি ডিমন অর্ডার ছাড়া সম্ভব না, যেটা এখন ডিমন রাজার কাছে আছে। তার মা তাকে জানায় যদিও ডিমন রাজা ওটা অর্জন করেছে, কিন্তু সে শুনেছে এটা কখনোই সে অ্যাক্টিভেট করতে পারবে না একমাত্র মোজিয়াও ছাড়া। এসব কিছু জানার পরে পরদিন সকালে মোজিয়াও লিং আর তার বান্ধবীদেরকে আবারও সুশান ক্ল্যানে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেয়। তার এমন আচরণে লিং অনেক রেগে যায় আর বলে তুমি অনেক স্বার্থপর হয়ে গিয়েছো, আজ থেকে আমিও ভুলে গেলাম যে আমরা কখনো বন্ধু ছিলাম। এসব কিছু বলে তারা ওখানে থেকে চলে যায় আর চামিয়াং তাদেরকে দেখে ফেলে।
সেদিন রাতে যখন সভা অনুষ্ঠিত হয় তখন সবার সামনে রানীমা মৌজিয়াওকে পরিচয় করিয়ে দেয়। তখন সবাই তাকে রাজকুমার বলে সম্মান জানায়। তার মা বলে যেহেতু আমার ছেলে এখন ফিরে এসেছে তাই এই আসনের অধিকার এখন তার। এতদিন তার বাবা ছিল না জন্য ডিমন রাজা এখানে বসেছিল, কিন্তু ডিমন রাজা এটা মানতে নারাজ। সে বলে মৌজিয়াও নাকি এখানকার যোগ্য নয়। সে যে আসলেই ডিমন রাজা এটা তারা কিভাবে মেনে নেবে, কারণ সে তো তাদের শত্রুপক্ষে বড় হয়েছে। মৌজিয়াও তখন তাকে বলে ঠিক আছে, এটা প্রমাণ করার জন্য হেভেনলি ডিমন অর্ডার আমি অ্যাক্টিভেট করব, তাহলে তো প্রমাণ হয়ে যাবে। এখানে তাদের দুজনের মধ্যে একটা ডিল হয় যে আগামীকালকে মৌজিয়াও ওই হেভেনলি অর্ডার অ্যাক্টিভেট করে 1,00,000 সৈনিককে জাগাবে আর বুজু মাউন্টেনের দিকে তাদেরকে যুদ্ধে পাঠাবে। তাহলেই ডিমন রাজা তাকে এই আসন দিয়ে দেবে। তাদের এসব সিদ্ধান্ত শুনে ফেং অনেক অবাক হয়ে যায়। সে মৌজিয়াওয়ের সঙ্গে আবারও আলাদাভাবে কথা বলতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মৌজিয়াও একবার তার দিকে ফিরেও তাকায় না। এটা দেখে তার অনেক কষ্ট লাগে। অন্যদিকে লিংকে দেখি সে এখন তার ভাই মোরংয়ের সঙ্গে দেখা করে আর তার ভাইকে সবকিছু বলে দেয়। তার ভাই তার বোনকে সান্ত্বনা দিয়ে বলে বিষয়টা আমি দেখছি। সেই দিন সে তার বাবার সঙ্গে দেখা করতে গেলে দেখে তার বাবা গভীর রাতে কোথায় যেন যাচ্ছে। সে তার বাবাকে বেশি কিছু বলে না, তবে সে লাইব্রেরিতে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়। তখনই সেখানে থাকা একটা ড্রয়ারে সে ওই সেম ঘন্টাটা দেখতে পায় যেটার ব্যাপারে লিং তাকে বলেছিল। তাই সে এখন ওই ঘন্টা নিয়ে জঙ্গলে যায় এবং তার বাবার মতো পোশাক পরে ছদ্মবেশে ঘন্টা বাজায়। তখনই সেখানে একটা মেয়ে আসে আর তার বাবাকে সেই সব খবরগুলো দিয়ে দেয় যে আগামীকালকে ডিমন কিং 1,00,000 সৈনিককে জাগাবে আর তাদের উপরে অ্যাটাক করবে, সে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। তখনই মুরং তার দিকে তাকায় আর অবাক হয়ে তাকে বলতে থাকে তাহলে তোমরা মিলে আমার বাবার সঙ্গে কাজ করছো? আসলে এটা ছিল চামিয়াং এর বোন। মুরং এর বাবা তাকে এবং তার ভাইকে আলাদা করে ফেলেছে সেই ছোটকালেই, কিন্তু মুরং জানতো তার বাবা তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। সে শুধু তার ভাইকে এক পলক দেখার জন্য তার বাবার জন্য এই সব কিছু করে। অন্যদিকে চামিয়াং এর সঙ্গে তার বাবা দেখা করতে যায়। তিনি এখন চামিয়াংকে বলেন ফাইনালি সেই দিন চলেই এসেছে, এখন তুমি তোমার বোনের সঙ্গে দেখা করতে পারবে আর কিছুদিনের অপেক্ষা। এটা শুনে তো চামিয়াং অনেক বেশি খুশি হয়ে যায়। মাস্টার ইউচিং বলে এখন তারা ওই সেলেস্টিয়াল এডিক্ট পাথরটা খুলে ফেললেই আমি এটা নিয়ে নিতে পারবো আর এরপরে তুমি তোমার বোনের সঙ্গে থাকতে পারবে। মাস্টার ইউচিং এখানে ওই ডিমন কিংকে মেরে ফেলার কথা বলে, যেটা শুনে চামিয়াং অনেক বেশি রাগ হয়, কারণ সে ডিমন কিং এর প্রতি একদম লয়াল ছিল। এজন্য সে মাস্টার ইউচিংকে লাস্ট একটা রিকোয়েস্ট করে যে সে যেন ডিমন কিংকে প্রাণে না মারে। এটা শুনে মাস্টার হাসতে শুরু করে। এদিকে সেই দিন রাতে ফেং আবারও মোজিয়াওয়ের সঙ্গে সিক্রেট ভাবে দেখা করতে যায়। সে মোজিয়াওকে বারবার বোঝায় সে যেন তার মাউন্টেনে ফিরে যায়। একসময় তো সে নিজেই ফেংকে বোঝাতো সে যেন এই ডিমন ক্ল্যানে না থাকে, তাহলে সে কেন বুঝতে পারছে না নিজের ভালোটা। মোজিয়াও বলে এখন আর বিষয়গুলো আগের মতো নেই। আগে আমি ছিলাম সুশান ক্ল্যানের মাস্টার, কিন্তু এখন আমি ডিমন ক্ল্যানের রাজকুমার। ফেং এখন তাকে অনেক ইমোশনাল কথা বলতে থাকে। সে বলতে থাকে তারা দুজন অনেক দূরে চলে যাবে, এক অন্যকে ভালোবাসবে, তাদের ছোট্ট একটা স্বপ্নের ঘর তৈরি করবে। এই সব কিছু শুনে মোজিয়াওয়ের অনেক কষ্ট হতে শুরু করে। তার হাত চেপে ধরতে দেখে এবং কষ্ট পেতে দেখে ফেং বুঝতে পারে তার ভেতরে হার্ট কার্স সিল লাগানো আছে। মোজিয়াও এখন চিৎকার করে তাকে সেখানে থেকে চলে যেতে বলে। তখন সে ওখানে থেকে মন খারাপ করে চলে যায়। এখন পরদিন ডিমন ক্ল্যানের সবাই প্রস্তুত হয়ে যায়। ডিমন রাজা এখন সেই হেভেনলি এডিক্ট বের করে, যেটা সে মোজিয়াওকে দিয়ে অ্যাক্টিভেট করতে বলে, কিন্তু তখনই ফেং সেখানে চলে আসে আর ওইটা নিয়ে অ্যাবাসের কাছে চলে যায়। সে এখন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে আমার মধ্যে ডিমনিক পাওয়ার আছে আর আমার হাতে হেভেনলি এডিক্ট আছে। এটা নিয়ে যদি এখন আমি ডিমন অ্যাবাসে প্রবেশ করি তাহলে তোমাদের ওই 1,00,000 সৈনিক সবাই ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, তাদেরকে আর কখনোই জাগানো যাবে না। তারা তাকে এটা করতে বারণ করছিল। তখন ফেং মোজিয়াওকে বলে তুমি সিদ্ধান্ত নিতে পারছিলে না, কিন্তু এবার তোমাকে আমি সিদ্ধান্ত নিতে সাহায্য করব। এটা বলেই সে ওই অ্যাবাসের ভেতরে লাফ দেয়। এটা দেখে ডিমন কিং এর বুকে আঘাত লাগে। একই সাথে মোজিয়াও তাকে বাঁচানোর জন্য অ্যাবাসের ভেতরে লাফ দেয়, যেটা দেখে তার মা চিৎকার করে কান্না করতে শুরু করে। এদিকে ফেং অ্যাবাসের গভীরে তলিয়ে যাচ্ছিল আর সত্যি সত্যিই তাদের ডিমনদের ওই 1,00,000 সৈনিক সবাই ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। মোজিয়াও তাকে বাঁচানোর জন্য গভীরে যেতে থাকে। এদিকে তার মা অনেক বেশি কান্না শুরু করে দেয়। ইউনচান তাকে বোঝানোর চেষ্টা করে যে তার ছেলের কিছু হবে না। অন্যদিকে ডিমন কিং আরো বেশি কষ্ট পাচ্ছিল, চিৎকার করে বলছিল ফেংকে বাঁচাতে। তখন চামিয়াং দৌড়ে তাকে বাঁচানোর জন্য চলে যায়। এদিকে মোজিয়াও যখন গর্তে তলিয়ে যাচ্ছিল তখনই সেই গুহা থেকে লোকটা তাকে টেনে ধরে। সেখানে সে ফেংকেও বাঁচিয়েছিল। মোজিয়াওকে দেখা মাত্রই সে তাকে ডিমন লর্ড বলে সম্মান জানায় আর বলে আমি হলাম এখানকার প্রোটেক্টর। তিনি এখন মোজিয়াওকে নিজের আসল পরিচয়টা জানায়। সবকিছু জানার পরে মোজিয়াও তাকে জিজ্ঞাসা করে ফেং এর কি হয়েছে। তখন তিনি বলেন ফেং এর ভেতরে অদ্ভুতভাবে 3 ধরনের হোলিস্টোনের পাওয়ার আছে। এটার সাহায্যে সে ওই 1,00,000 ডিমনদেরকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে এবং আত্মায় বিভক্ত করে দিয়েছে। ফেং এখন মারা যাবে, কিন্তু সে ফেংকে বাঁচাতে চাইছিল। তখন সেই প্রসপেক্টর তাকে বলে তাকে বাঁচাতে হলে তার ভেতরে থাকা হোলি স্টোনের পাওয়ারগুলো মোজিয়ার ভেতরে ট্রান্সফার করতে হবে, যার ফলে তার ভেতরে থাকা ইমর্টাল পাওয়ার এবং ডিমনিক পাওয়ার দুইটা একসঙ্গে দ্রুত গ্রো করবে, যেটা তাকে অনেক বেশি কষ্ট দেবে আর এটা সহ্য করা এতটা সহজ নয়। মোজিয়াও দ্রুত এটাতে রাজি হয়ে যায় আর তাকে এটা করতে বলে। তখন সেই লোকটাও আর সময় নষ্ট না করে তার ভেতরে থাকা পাওয়ার মোজিয়ার ভেতরে ট্রান্সফার করতে থাকে। এতে করে মোজিয়ার ভেতরে ডিমনিক শক্তি জাগ্রত হতে থাকে, তাকে ডিমনিক বানানোর চেষ্টা করে, কিন্তু সে এটা
সঙ্গে লড়াই করে। তখনই সে তার মাস্টারকে দেখতে পায় আর বলে, মাস্টার আমাকে মেরে ফেলুন, এই সব কিছুতে আমি টায়ার্ড হয়ে গেছি। তখন তার মাস্টার তাকে বলে, তুমি ডিমন হবে নাকি ভালো মানুষ হবে সেটা সম্পূর্ণ তোমার মধ্যে। যদি তোমার ভালো মানুষ হতে ইচ্ছা শক্তি প্রবল হয় তাহলে কখনোই তুমি ডিমনিক হবে না। যদিও তুমি ডিমনের ছেলে, কিন্তু তোমাকে আমি ছোট থেকে সবকিছু শিখিয়ে বড় করেছি। আমার শেখানো টেকনিকগুলো ব্যবহার করো, তোমার হার্টকে সুরক্ষিত করো, কখনোই তাহলে তুমি ডিমন হতে পারবে না। সেখানে সেক্ট মাস্টারও আসে আর তাকে অনেক বেশি মনোবল দেয়, সাহস দেয় যে সে করতে পারবে। এদিকে সেই প্রসপেক্টর মোজিয়ারের হাতে হার্ট গার্ডিং সেই চিহ্ন দেখতে পায়, যেটা থাকলে মোজিয়াও নিজেকে এত কিছুর মাঝে কন্ট্রোল করতে পারবে না। তাকে প্রোটেক্ট করার জন্য তিনিও তার ভেতরে ঢুকে যান, নিজের সমস্ত পাওয়ার ব্যবহার করে দেন তাকে ঠিক করার জন্য। এখন তিনি মোজিয়াওকে বলেন, আমি এত বছর বেঁচে আছি তোমাকে প্রোটেক্ট করার জন্য, আর তোমাকে এই একটা কথা বোঝানোর জন্য। আগে ইমর্টালেরাও নিজেদের শান্তির জন্য সবকিছু করেছে, আর আমরা ডিমনরাও নিজেদের শান্তির জন্য সবকিছু করেছি। কিন্তু যখন থেকে নতুন ডিমন কিং এসেছে তখন সবকিছুতে স্বার্থপরতা ঢুকে গিয়েছে এবং লোভ ঢুকে গিয়েছে। যেহেতু তুমি আমাদের আসল ডিমন রাজা, তাই তুমি ইমর্টাল পথ বেছে নাও অথবা ডিমন পথ বেছে নাও। তোমার নিজের যে কোনো একটা ইচ্ছার মাধ্যমে কিন্তু তুমি এই দুইটা পথকেই এক করতে পারো, কারণ দুইটা জাতি একই জিনিস চায়, সেটা হচ্ছে শান্তি। এই সবকিছু মনে করে সে আবারও নিজের ডিমনিক অবতারের সঙ্গে লড়াই করতে শুরু করে, আর এবার সে এটাকে হারিয়ে দেয়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় তার কপালে থাকা সেই ডিমনিক চিহ্ন গায়েব হয়ে গিয়েছে, এমনকি তার হাতে থাকা হার্ট প্রোটেক্টিং সেই চিহ্নটাও। তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সেই প্রোটেক্টরও তাকে বলে, আপনি পেরেছেন। এরপরে তিনি ওপরের দিকে তাকিয়ে বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনার ছেলেকে বাঁচানোর, এখন আমি আপনার কাছে আসছি। এটা বলেই তিনি গায়েব হয়ে যান, মানে মারা যান। এটা দেখে মোজিয়াওয়ের খারাপ লাগে, আর এরপরে সে ফেংকে নিয়ে ওই অ্যাবাসের ভেতরে থেকে বেরিয়ে আসে। তাদেরকে জীবিত দেখে তার মা একটু স্বস্তি পায়, আর অন্যদিকে ডিমন রাজাও এটা শুনে একটু স্বস্তি পায় যে ফেং বেঁচে আছে। এদিকে ফেংয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে ওই বাড়িটা দেখতে পায়, যেটা একদম হুবহু তার সেই পার্লের ভেতরে থাকা কল্পনার বাড়ি ছিল। সে চারিদিকে ঘুরে দেখতে থাকে আর ভাবতে থাকে এটা হয়তো তার স্বপ্ন। তখনই সে ওখানে মোজিয়াওকে দেখতে পায়। মোজিয়াও তার কাছে আসে, তারা দুইজন আগের মতোই অনেক গল্প করে, অনেক আনন্দ করে, নিজেদের মুহূর্ত কাটাতে থাকে। তখন সে বুঝতে পারে এটা স্বপ্ন নয়, এটা সত্যি। এদিকে মাস্টার ইউচিংকে দেখি, তিনি যখন জানতে পারেন হেভেনলি অর্ডার ধ্বংস করে দেওয়া হয়েছে তখন তার মন খারাপ হয়ে যায়। তিনি একটা গোপন কক্ষে প্রবেশ করেন, যেখানে ঢুকতে মোরং তাকে দেখে ফেলে। তার বাবা সেখানে ডিমনিক জাদু প্র্যাকটিস করছিলেন, যেটা তার ছেলে দেখে ফেলে। তার বাবা তাকে ডেকে বলে এই সবকিছু সে করছে ওই ডিমন কিংকে হারানোর জন্য, 3টা দুনিয়াতে সে রাজত্ব করতে চায়। তার ছেলে তখন তাকে বুঝিয়ে বলে সে হচ্ছে সুশান ক্ল্যানের মাস্টার, সে কেন এসব ডিমনিক পাওয়ার প্র্যাকটিস করছে, তারা হচ্ছে ইমর্টাল। তার বাবা যেন এখনো এই পথ থেকে ফিরে আসে, তিনি যেন এখনো নিজেকে সংশোধন করে নেন, কিন্তু তিনি এটা করতে চান না। তখন তার বাবাকে সে অনেক রিকোয়েস্ট করে, তখন তার বাবা রেগে তাকে আঘাত করে। তখন তার বাবা বলে, আমি চিন্তাও করতে পারিনি যে তোমাকে আমি এত অপদার্থ করে গড়ে তুলেছি। এরপরে তার বাবা সেখানে থেকে চলে যায়। এদিকে লিংকে দেখি, সে প্রতিদিনের মতো ইউয়ানকে ওষুধ খাওয়ানোর জন্য যখন যায় তখন দেখতে পায় ইউয়ান জেগে উঠেছে। সে তো তাকে জড়িয়ে ধরে, তখন সে অনেক লজ্জা পেয়ে যায়। ইউয়ান তাকে বলে, আমি তোমাকে অনেক অপেক্ষা করিয়েছি তাই না, এখন আর তোমাকে অপেক্ষা করতে হবে না। তখন লিং লজ্জা পেয়ে বলে, আমি তোমার বাবাকে খবর দিচ্ছি, তিনি এটা শুনলে অনেক খুশি হবেন। এটা বলেই দৌড়ে সেখানে থেকে চলে যায় আর সবাইকে এই খবরটা দেয়। তখন সবাই তাকে দেখতে আসে, সবাই অনেক খুশি ছিল। এমন সময় আহত মোরং সেখানে আসে। সে ওখানে থাকা সকল মাস্টারদেরকে তার বাবার ব্যাপারে বলে দেয় আর তার বাবাকে আটকাতে বলে। এখন তারা তাকে অনেকটা সুস্থ করে দেয়। এরপরে সে তাদেরকে বিস্তারিত সবকিছু বলে দেয়। এই সবকিছু শুনে তারা মাস্টারকে ঘৃণা করতে শুরু করে আর তাকে আটকাতে চায়। মোজিয়াও যখন তার বাড়িতে ঘুমিয়েছিল তখনই তার একদম প্রথম দিকের স্মৃতিগুলো মনে পড়ে আর সে নিহুয়াং বলে চিৎকার দিয়ে ওঠে। সে ভাবছিল এই নিহুয়াং আবার কি, আর ফেংকে সে কেন নিহুয়াং বলছে। এটা বলে যখন সে বাইরে যায় তখন সে ফেং এর মাঝে ওই নিহুয়াংকে দেখতে পায়। যখন সে লেকের ধারে যায় হাত মুখ ধোয়ার জন্য তখন তার ইমর্টাল ক্ল্যানের সবকিছু মনে পড়তে থাকে, মানে একদম প্রথম দিকে আমরা যেগুলো দেখেছিলাম সেই সিনগুলো তার মনে পড়তে থাকে। তাই সে এখন তার গুপ্তচরকে ডেকে জিজ্ঞাসা করে বাই ইয়ান আর নিহুয়াংকে সে যেন খোঁজ লাগায়। তখন সেই লোকটা তাকে জিজ্ঞাসা করে এসব কিছু কি তার মনে পড়ে গিয়েছে। তখন সে বলে হ্যাঁ। তখন সেই লোকটা খুশি হয়ে তাকে বলে তার ইমর্টাল সেন্স জেগে উঠেছে। বাই ইয়ান আর কেউ নয় বরং সে নিজেই, আর নিহুয়াং হচ্ছে ফেং। আগের জন্মে সে ছিল যুদ্ধের রাজা আর নিহুয়াং ছিল ফিনিক্স ডিমন। এখন তার সবকিছু মনে পড়ে যায়, আর নিহুয়াংই যে এই জীবনের ফেং এটা জেনে তো সে অনেক খুশি হয়ে দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে ফেংকে দেখি, সে অনেক খুশি ছিল আর তার জন্যই অপেক্ষা করছিল। তখন একটা কালো জাদু এসে তাকে ধরে নিয়ে চলে যায়। মোজাও যখন তার বাড়িতে ফিরে যায় তখন সে ওখানে নিহুয়াংকে নিখোঁজ পায়, আর সেই লোকটা তার জন্য একটা লেটারও ছেড়ে গিয়েছিল। এই কাজ আর অন্য কারণ নয় বরং মাস্টার ইউচিং এর ছিল। তিনি চামিয়াং এর মাধ্যমে তাকে ধরে নিয়ে এসেছিলেন। সেখানে বাকি সব মাস্টারদেরকে দেখে সে চামিয়াংকে বলে ফেংকে সেখানে থেকে নিয়ে চলে যেতে। এরপর সে বাকি সবার সঙ্গে গিয়ে দেখা করে। সেখানে থাকা সবাই এখন তার ব্যাপারে জেনে গিয়েছিল, এমনকি তার ছেলে এবং তার মেয়েও এখন তার বিরুদ্ধে চলে গিয়েছিল।
গিয়েছে। তারা সবাই এখন তাকে স্যারেন্ডার করতে বলে। দূর থেকে চামিয়াং সেখানে তার বোনকে দেখতে পায় আর দৌড়ে এসে তার বোনকে জড়িয়ে ধরে। এত বছর পরে তারা ভাই বোন একসঙ্গে একে অন্যকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে তারা জানতে পারে এত বছর থেকে মাস্টার ইউজিং তাদেরকে মিথ্যা বলেছিল। চামিয়াং জানতো তার বোন কোনো বড়লোক ঘরে বড় হচ্ছে, আর তার বোন জানতো যে চামিয়াংকে অনেক বড় একটা পদে চাকরি দেওয়া হয়েছে। এসব কিছু জেনে তো তারা সবাই এখন তার উপরে ক্ষুব্ধ হয়ে যায়। সবার প্রথমে তারা দুই ভাই বোন মিলে তার সঙ্গে লড়াই করতে যায়, কিন্তু সে তাদের দুজনকেই মারে। তারা সবাই যখন তার সঙ্গে লড়াই করতে যায় তখন তার আঘাতে ওই মেয়েটা মারা যায়। তার ডিমনিক পাওয়ারের কাছে কেউ টিকতে পারে না, আর তিনি ওখানে থেকে ফেংকে নিয়ে পালিয়ে যান। সে যে ডিমনিক পাওয়ার প্র্যাকটিস করেছে এটা দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। এদিকে চামিয়াং এখন তার বোনের কাছে যায়। এত বছর পরে সে তার বোনকে দেখতে পেল, কিন্তু তার বোন তার চোখের সামনে মারা যায়। নিজের বোনকে মারা যেতে দেখে সে একদম মর্মাহত হয়ে যায় আর সেখানে থেকে চুপচাপ চলে যায়। কিছুক্ষণের মধ্যে মোজিয়াও সেখানে চলে আসে। এখন তারা সবাই মোজিয়াওকে একসেপ্ট করে নেয়। তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং মোজিয়াওর কাছে ক্ষমা চায়। তারা বলে মোজিয়াও যেন তাদেরকে গাইড করে। তখন মোজিয়াও বলে সে বিষয়টা দেখছে। চামিয়াং এখন কোনো মতে ডিমন কিং এর কাছে যায় আর তাকে গিয়ে বলে দেয় মাস্টার ইউজিং ফেংকে নিয়ে চলে গিয়েছে আর সে ওই সেলেস্টিয়াল পাথর উদ্ধার করার জন্য তাকে স্যাক্রিফাইস করতে চলেছে। এটা শুনে তো ডিমন কিং অনেক রেগে যায়। এদিকে দেখতে পাই মাস্টার ইউজিং সত্যি সত্যি ফেংকে ব্যবহার করে সেলেস্টিয়াল এডিক্ট বের করার চেষ্টা করছে। মোজিয়াও সেখানে গেলে সে মোজিয়াওকে ব্ল্যাকমেইল করে বলে ফেংকে বাঁচাতে চাইলে সে যেন ওই এডিক্ট উদ্ধার করে তাকে দেয়। তখন সে ফেংকে বাঁচানোর জন্য সেলেস্টিয়াল এডিক্টের সিল খুলতে শুরু করে। এমন সময় তার দুই ছেলে মেয়ে এবং ইউয়ান তাকে বাধা দিতে চায়, কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না। তখন তার ছেলে মেয়ে তাকে বলে যদি সে আজকে এসব কিছু করা বন্ধ না করে তাহলে তারা তার ছেলে মেয়ে নয়। তখন তাদের বাবা সম্পর্ক ছিন্ন করেই সেখানে যায়। এমন সময় সেখানে ডিমন কিংও চলে আসে আর বলতে থাকে আমাকে ছাড়া কে সেলেস্টিয়াল এডিক্ট তুলছে। মোজিয়াও তাকে দেখে এখন ভাবতে থাকে সে যেহেতু এখানে আছে তাহলে ফেংকে নিয়ে কোনো চিন্তা নেই, কিছু সময়ের জন্য সে অবশ্যই ফেংকে প্রোটেক্ট করবে। এটা ভেবেই সে সেলেস্টিয়াল এডিক্ট বের করতে শুরু করে। আর অন্যদিকে ডিমন কিং মাস্টারের সঙ্গে লড়াই করতে থাকে। তারা দুজন বেশ ভালোই লড়াই করে আর মাস্টার তার কাছে হেরে যাচ্ছিল। এখন সে তাকে বলে আমি তোমার সঙ্গে লড়াই করতে না হয় না পারলাম, কিন্তু তাকে তো মারতে পারবো। এটা বলেই সে ফেংকে আঘাত করতে গেলে ডিমন কিং আবারও তাকে আঘাত করে। আর এত লড়াইয়ের কারণে ডিমন কিং এর অবস্থাও খারাপ হয়ে যায়, তার চুলগুলো সব সাদা হয়ে যায়। এটা দেখে মোজিয়াও বুঝতে পারে সে আর পারবে না। তাই এখন মোজিয়াও মাস্টারের সঙ্গে লড়াই করতে যায় আর ডিমন কিংকে বলে ফেংকে নিয়ে সেখানে থেকে চলে যেতে। তখন সে ফেংকে নিয়ে ওখানে থেকে চলে যায়। মোজিয়াও এখন মাস্টারকে আঘাত করে আর মেরে ফেলে। নিজের বাবাকে এভাবে মরে যেতে দেখে তারা দুইজনে অনেক কান্না করছিল, কিন্তু তাদের কাছে আর কিছুই করার থাকে না। তারা ওই সেলেস্টিয়াল এডিক্ট প্রোটেক্ট করছিল। সে এখন তাদের তিনজনকে ওখানে থেকে সরিয়ে দেয় আর তার মাস্টার আগে যেই কাজটা করেছিল সেও এটা করতে চায়। নিজের প্রাণের বিনিময়ে এই সেলেস্টিয়াল এডিক্ট সে সিল করতে চায়। তার বন্ধুরা বারবার তাকে বলছিল এটা করার প্রয়োজন নেই, সে যেন এটা না করে, কিন্তু তারপরেও সে তাদের কোনো কথাই শোনে না। সে পৃথিবীকে বাঁচাতে চায়, নয়তো অন্য কোনো লোভী এসে এটাকে উদ্ধার করে নেবে। সে তার বন্ধুদেরকে ওখানে থেকে সরিয়ে দেয় আর নিজের সমস্ত পাওয়ার ব্যবহার করে এটাকে সিল করতে শুরু করে। সে অনেক আহত হয়, তারপরেও থামে না। অন্যদিকে ডিমন কিংকে দেখি সে ফেংকে ওই জায়গায় নিয়ে যাচ্ছিল যেখানে থেকে তাদের প্রথম কাহিনী শুরু হয়। এখানে তার ফেংয়ের প্রতি সমস্ত ফিলিংস গুলোকে দেখানো হয়, যার মাধ্যমে বোঝা যায় সে আসলে ফেংকে মন থেকে ভালোবেসেছিল। এখন সে ফেংকে জাগানোর জন্য নিজের রক্ত ব্যবহার করে। ফেং যখন জ্ঞান ফিরে আসে তখন সে তাকে বলে এবার তোমাকে শেষবারের মতো আমি আমার ইমোর্টাল রক্ত খাওয়ালাম। তোমাকে আমি আগেও বলেছি যে তুমি আর আমি একই মানুষ, কারণ তোমার আর আমার শরীরে একই রক্ত বইছে, তুমি আমারই একটা অংশ। সে এখন কান্না করতে করতে মাস্টারকে জিজ্ঞাসা করে তিনি এমনটা কেন করলেন। ডিমন কিং এখন তার প্রতি নিজের মনের ফিলিংস প্রকাশ করে, এমনকি এটাও দেখায় যে কিভাবে সে তার বাবার দেওয়া কথা রেখেছে। তার ভেতরে থাকা আইস গ্রিন ফুস বের করে তার ভেতরে দিয়ে দিয়েছে, যার কারণে সে এখন জেগে উঠেছে এবং বেঁচে আছে। এটা দেখে যখন সে মাস্টারের সঙ্গে কথা বলতে যাবে তখনই খেয়াল করে মাস্টার মারা গিয়েছে। সে অনেক বেশি কান্না করে আর এরপরে সেই বরফের পাহাড়ে তার মাস্টারকে কবর দেয়। এখন আমরা বুঝতে পারি তিনি এমন একটা ভিলেন ছিলেন যে নিজের প্রাণের বিনিময়ে তার ভালোবাসাকে রক্ষা করে গিয়েছে। ফেংয়ের শরীরে এখন ফিনিক্স চিহ্ন প্রকট হয়ে ওঠে আর তার আগের সবকিছু মনে পড়তে শুরু করে। হেভেনে তার পরিচয় কি ছিল, তাকে কতটা অপমান সহ্য করতে হয়েছে, মোজিয়াওয়ের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল, এই সব কিছু তার মনে পড়ে যায়। এমনকি তার মধ্যে ফিনিক্স ডিমনের আসল পাওয়ার ফিরে আসে। এদিকে মোজিয়া অনেক কষ্ট করেও সেটাকে সিল করতে পারছিল না। তখনই ফেং সেখানে চলে আসে। ফেংয়ের জাদুর ব্যবহার দেখে সে বুঝতে পারে এটা নি হুয়াং এখন তার পাওয়ার দিয়ে সেই এডিক্টকে কিছুক্ষণের জন্য বরফ করে দেয়। এরপরে এখানে তারা দুজন একে অন্যের প্রতি ভালোবাসার ফিলিংস প্রকাশ করে, একে অন্যকে কিস করে। এখন নি হুয়াং তাকে বলে তুমি সবসময় স্যাক্রিফাইস করে যাবে, এবার না হয় আমাকে করতে দাও। এটা বলে সে ওই সেলেস্টিয়াল এডিক্ট নিয়ে ভেতরে লাফ দেয় এটাকে সিল করার জন্য। আর এটা দেখে তার পিছু পিছু মোজিয়াও এর ভেতরে লাফ দেয়, যার ফলে সেই সেলেস্টিয়াল এডিক্ট সিল হয়ে যায় আর তারা দুজনই মারা যায়।
তাদের দুজনের মৃত্যুতে সুয়ু মাউন্টেনের শোক পালন করা হয়, তাদের দুজনকেই সম্মান দেওয়া হয়। এখন হেভেনের দৃশ্য দেখানো হয়। নিহুয়াংকে আবারও তার ফিনিক্স ক্ল্যানে দেখানো হয়, যেখানে সে দুষ্টুমি করছিল। অন্যদিকে লিং আর ইওয়ান আজকে বিয়ে করেছে, তারা দুজন তো অনেক বেশি খুশি ছিল, আর ইওয়ান আবারও তার সঙ্গে সেই পোকা দেখিয়ে দুষ্টুমি করে। এখন কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয় সুশান মাউন্টেনে। নিহুয়াং সুশান মাউন্টেনে এসেছিল, তখন সেখানে একটা ছেলের সঙ্গে তার দেখা হয়, আর এটা আর কেউ নয় বরং বাই ইয়ান। সে তাকে জিজ্ঞাসা করে এটাই কি সুশান মাউন্টেন। নিহুয়াং তাকে দেখে বলে তুমি ইমর্টাল। তার এই কথা শুনে তারা দুইজনই হেসে ওঠে, আর এখানেই এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। এই ড্রামার এন্ডিংটা প্রপারলি গোছানো মনে হয়নি, কিন্তু পুরো ড্রামাটা অনেক ভালো ছিল। যাই হোক, এই সম্পূর্ণ ড্রামা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর এমন সুন্দর সুন্দর ড্রামা পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।